নমস্কার, আমি নয়ন রায়। আজকে বৃষ্টি স্নাত দুপুরে আমার শরীর স্পর্শ করেছে এবং ভিজেওছে, এখনও ভেজা শরীর রয়েছে। আর আমার পাশে বামপন্থী যে নেতা অরিন্দম মল্লিক, আপনাকে স্বাগত অভিনন্দন। সাংবাদিকতা আমরা দীর্ঘদিন ধরে আমি করছি। অনেকে বলে যে লাইট অ্যান্ড সাউন্ড খুব ঝকঝকে তকতকে হতে হবে। আসলে সাংবাদিকতাটা সাজুজ্য সৌন্দর্যায়ন থাকে। আপনি কথাটা ঠিকঠাক বলতে পারছেন কিনা, আর দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াইটা করতে পারছেন কিনা, আর সংসদীয় গণতন্ত্রের কথা পঠনগুলো আপনি ঠিকঠাক পরিমার্জিতভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা, সেটা কি সাংবাদিকতা বলে। মেটো সাংবাদিকতা, তার জন্য জ্যাকেট ব্লেজার লাগে না। যাই হোক, অরিন্দমদা, বর্ধমান বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের লড়াই, প্রায় 1.5 বছর হতে চললো আমি এই সেগমেন্টে আছি। জাস্টিস অমৃতা সিনহার এজলাসে 13ই জুন মামলা প্রথম ওঠে, তারপরে নেক্সট হিয়ারিং হচ্ছে 16ই জুলাই। সেদিন ব্যাংককেও ডেকেছেন, ব্যাংক কর্তৃপক্ষ আছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে। যে লড়াইটা আমরা করছিলাম, এটা ছাত্রছাত্রীদের লড়াই, শিক্ষার অধিকারের প্রশ্নের লড়াই, শিক্ষা ভুলুণ্ঠিত ছিল এবং কারাপশান, দুর্নীতি, এফডি, এই সব মিলিয়ে একটা যেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লালিমা ক্রমশ হারাচ্ছিল এখনকার যারা দায়িত্বে রয়েছে। এই যে লড়াইটা চললো হাইকোর্টে, আদালতে, যদিও সাবজুডিস ম্যাটার আলোচনা করা যেতেই পারে, কিন্তু কিছু কিছু জায়গা সংশোধন করে আন্দোলনটা করতে করতে এখন গোটা বিষয়টা আদালতের দিকে তাকিয়ে রয়েছে বর্ধমানের মানুষ। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 79টা কলেজের ছাত্রছাত্রীরা 16ই জুলাই কী জাজমেন্ট দেন অমৃতা সিনহা, সেদিকে কী বলবেন? না, লড়াইটা আদালতে তো আছে বটেই, ধারাবাহিকভাবে আমাদেরও আমাদের কর্মচারী ইউনিয়নের একটা লড়াই আছে, মাস্টারমশাইদের একটা বড় অংশের তাদের সংগঠনের নেতৃত্বে তাদের একটা লড়াই আছে, মাঠে ময়দানের লড়াইও আছে, আদালতের লড়াইও আছে। এবং আমরা আস্থাশীল আদালতের প্রতি যে এই যে ঘটনা যা হয়েছে, যে দুর্নীতির চক্র গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, তা হচ্ছে খুব দ্রুত উন্মোচিত হবে এবং প্রকৃত দোষী শাস্তি পাবে। এবং যে টাকা মারা হয়েছে, যে টাকা বেরিয়ে গেছে, সেই টাকা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফান্ডে আবার ব্যাক করবে, ফিরবে। আমরা গতকালও ভাইস চ্যান্সেলর মাননীয় উপাচার্যের কাছে গেছিলাম এবং তাকে আমরা আমাদের যে কর্মচারী ইউনিয়ন তার পক্ষ থেকে আমরা বলেছি, তিনিও আমাদের সাথে একই মত যে হ্যাঁ, নিশ্চিতভাবেই আইনের মাধ্যমে আমরা এই অপকর্ম যা হয়েছে সেটাকে আমরা আটকাতে পারবো। এবং প্র্যাকটিক্যালি গত বছরখানেক ধরেই যা হচ্ছে, বছরখানেকও না, করোনার পরবর্তী কাল থেকে ওই অ্যাডভাইসের মাধ্যমে টাকা দেওয়ার যে পদ্ধতি শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে প্রায় 8-9 মাস হলো সেটা বন্ধ হয়েছে। আবার চেকের যে ব্যবস্থা, যার মাধ্যমে কিছুটা নিরাপত্তা থাকে, সেইটা ফিরে এসছে। কিন্তু প্রকৃত অপরাধীকে শাস্তি পেতেই হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। তার জন্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং শহরের অভ্যন্তরে যেমন লড়াই আন্দোলন আছে, আদালতের লড়াইও চলছে। আমরা নিশ্চিতভাবেই ফল আমরা পাবই, দোষী শাস্তি পাবই, এবং যে টাকা গেছে সেই টাকা ফেরত আসবে। এখন এটা ঘটনা যে এই ঘটনার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম কালিমালিপ্ত হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, যে সুনাম দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে শুধু নয়, রাজ্যের বাইরে, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের বাইরেও আছে, বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করছেন, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এইটা তো সবে হঠাৎ করে হয়নি। যদি আপনি দেখেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট পাবলিকেশান, তার রেজাল্ট বেরোনো, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো, গোটাটাই আপনার 2000-এর আগে একটা সংস্থা করতো, তারা যথেষ্ট দায়িত্বের সাথে কাজ করতো এবং এটা ইসি অনুমোদিতভাবেই সমস্ত আইনকানুন মেনেই এই কাজটা তারা করতো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম এই 2015 সালে একটা নতুন সংস্থা থেকে এলো এবং তারা হচ্ছে যে এই কাজটা শুরু করলো এবং অজস্র ভুল, আপনার মনে থাকবে এটা, যে প্রায় টিসিএস, প্রায় আমি হ্যাঁ ওর সাথে আর একটা বোধহয় যুক্ত আছে কিছু, টিসিএস তারা হচ্ছে যে বোটানি বাংলায় পাস পরীক্ষা দিচ্ছে, তার বোটানি অন্য সাবজেক্টের রেজাল্ট আসছে, তার হয়তো 50 পেয়েছে, নাম্বার আসছে 5। এবং এখনও অদ্ভুতভাবে এই সংস্থা বিভিন্নভাবে, তার ইসি দেখলো যে এই সংস্থা ঠিক চলছে না, তারা এই সংস্থার সম্পর্কে সরকার আমাদের শিক্ষা দপ্তরে অভিযোগ করলো। সেখানে সম্ভবত মলয় সাহা নামে একজন অফিসার, তার নেতৃত্বে একটা কমিটি হলো, না ওদের অধ্যাপক, তার নেতৃত্বে কমিটি হলো। তিনি হচ্ছেন যে গোটাটাকে নিয়ে কমিটি করে কি রিপোর্ট দিলেন আমরা কেউ জানতে পারলাম না, সেই রিপোর্ট কোন হিমঘরে ঢুকে গেল। এবং অদ্ভুত ব্যাপার,
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যার যে সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে বলছে, আমরা দেখলাম প্রায় কোনো টেন্ডার ছাড়া নতুন করে সেই সংস্থাকে আবার এই কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এবং শুধু দায়িত্ব দিয়ে দেওয়া নয়, প্রায় 22 কোটি টাকার বেশি মানে তার সাথে মানে চুক্তি করে তাকেই দায়িত্ব দেওয়া হলো। এবং সেখানে দাঁড়িয়ে সে শুধু সফট কপি তৈরি করবে, হার্ড কপির জন্য আবার আলাদা সংস্থা বা আলাদা তাকে টাকা দিতে হবে, মানে আরও টাকা খরচা হবে। এবং গোটা প্রক্রিয়াটা অত্যন্ত জটিল হয়ে গেল এখনো। একদমই ঠিক। আমি আপনাকে হয়তো আমরা আমাদের অম্ল বদনে হয়তো আমরা একটু হাসছি, ব্যাপারটা হাসির জায়গাতে নেই। যেখানে যে বিশ্ববিদ্যালয় আচার্য সুকুমার সেন, যে বিশ্ববিদ্যালয় পণ্ডিত রমানন্দ মুখোপাধ্যায়, অমিত মল্লিকদের মানে উপাচার্যের তত্ত্বাবধানে পরিচালনায় শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে মহাভারতের যুদ্ধ শুরু হয়েছে। মহাভারতের যুদ্ধে কৌরব পাণ্ডবের যুদ্ধ অনেক বড় ছিল, রক্তাক্ত হয়েছে। এখানে রক্তাক্ত হয়নি, কিন্তু রক্তক্ষরণ হয়েছে অর্থনৈতিকভাবে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলেমেয়েরা যারা ফিস দিয়ে ভর্তি হয়েছে তারা শিক্ষার অধিকার হারিয়েছে। আর অনেকে কাটলেট খেয়েছে সন্ধ্যার পর চা খেতে খেতে, আর বাবুই পাখির বাসা বলে যে কথাটা আমি প্রায় বলি। আপনি নিশ্চয়ই জানেন যে গোটা প্রক্রিয়াটা লড়াই করতে গিয়ে আমাকেও হেফাজত পর্যন্ত যেতে হয়েছিল। তো কোনো কারো বদান্যতা হোক, সৌজন্যে হোক, এই লড়াই চলবে আমার। আমিও শ্রমজীবী পিছিয়ে পড়া ছেলে মেয়েদের লড়াইয়ের অধিকারের পক্ষে তাদের সঙ্গে চুক্তি হয়েছে, অবশ্যই চুক্তি হয়েছে আমার। এই দুর্নীতি আমি শেষ দেখে ছাড়ব, এটা আমি আপনাকে দায়িত্বহীন ভাষায় আমি লাইভ সম্প্রচারেই বলছি। যদি জাস্টিস সিনহা আমাকে ডাকে, আপনি যেহেতু বামপন্থী নেতা, আপনি কর্মচারী ইউনিয়নের সংযুক্ত, যদি জাস্টিস অমৃতা সিনহা আমাকে ডাকে, আমি ভরা এজলাসে তথ্য দিয়ে দেবো। কারণ আমার কাছে যা তথ্য আছে ব্যান্ড বাজানোর পক্ষে যথেষ্ট। যাক, সেটা বিষয় না, ব্যান্ড বাজানো কাসর বাজানো আমার এটা ভালো না। সামনে অবশ্য শরৎকাল, পেঁচা তুলো শুরু হবে, পুজো আসবে। আপনি আমায় বলুন যে অধিকারের প্রশ্নে, শিক্ষার অধিকারের প্রশ্নে ভুলুণ্ঠিত হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়, কিছু মানুষ করে কম খেলো, লুটে খেলো কাটলেটের মতো, এটা আপনি ভেবেছিলেন? না, এরকমটা তো মানে আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে বাস্তবিক পক্ষ তো গোটা পশ্চিমবাংলারই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মধ্যে যাচ্ছে। প্রথম আমরা ভাবছিলাম প্রাথমিক শিক্ষা স্কুলগুলো উঠে যাচ্ছে, তারপরে আমরা ভাবছিলাম মাধ্যমিক কিছু উচ্চ মাধ্যমিক স্কুলে টিচার নিয়োগ নিয়ে দুর্নীতি চলছে, সেখানে হচ্ছে ম্যানেজিং কমিটিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীকালে এখন তো আমরা দেখছি কলেজ বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের রাজ্যের উচ্চশিক্ষার জায়গা, সেইখানে হচ্ছে যে গণতান্ত্রিক গোটা ব্যবস্থাটাকে তো 11 সালের পর থেকে ভেঙে দেওয়া হয়েছে। কোনো নির্বাচন হয় না, ইসি নির্বাচিত হয় না, কলেজগুলোতে অ্যাডভাইজার ম্যানেজিং যে কমিটি তা নির্বাচিত হয় না, সবটাই মনোনয়ন, যাকে মনে হবে তাদের নিয়ে চালানো হচ্ছে। ফলে কোনো একটা বিষয়ে যদি আলোচনা হয়, সেখানে যিনি হচ্ছেন যে মাথা থাকছেন, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব যারা থাকছেন বাইরে, সেটা কমিটির বাইরেও হতে পারে, তাদের মতো করে বাকিদেরকে চলার একটা প্রবণতা, কারণ না হলে সেই কমিটিতে থাকতে পারবে না, সে কিছু বাড়তি সুযোগ সুবিধা যা ভোগ করছে সেটা ভোগ করতে পারবে না। ফলে সে সমস্ত জলাঞ্জলি দিয়ে শিক্ষা সংক্রান্ত সমস্ত যে শিক্ষা স্বার্থে যে কথা বলবে, সেটাকে পুরো জলাঞ্জলি দিয়ে সে ওই কায়েমি স্বার্থের যে সুযোগ সুবিধা তারা যেটা চাইছে, যে কাজটা করতে বলছে, সেইভাবে তারা করছে। এবং গোটাটাতে একটা চরম দুর্নীতির জায়গা। এবং ভর্তি সংক্রান্ত বিষয়, বিভিন্ন পিএইচডি সংক্রান্ত বিষয়, এই সমস্ত বিষয়ে গোটাটা হচ্ছে যে কী দুর্নীতি চলছে বলে আমাদের কাছে খবর আসছে, সেগুলো হচ্ছে যে মারাত্মক একটা জায়গায় যাচ্ছে। একদম একদিকে কেন্দ্রীয় এবং রাজ্য নিট আর নেট নিয়ে তোলপাড় সারা দেশ। সরকার শপথ নেওয়ার আগে থেকেই এই ঘোটালা বেশ কিছু মাথা ধরা পড়েছে। এটা দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। নেট আর নিট, যেখানে অধ্যাপক লেকচারার, একদিকে যারা ডাক্তার হবেন তাদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে ওখানে লুট হয়েছে, আর এখানেও শিক্ষার ক্ষেত্রে আর্থিক দুর্নীতি হয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা হচ্ছে তখন আমি সংবাদটা প্রথম দিকে করছিলাম, এখানকার বেশ কিছু প্রশাসক বিশ্ববিদ্যালয় তারা মনে করছেন, তারা শুনছেন অবশ্য, বলছেন দা কোয়েরি এরকম খায় না, মাথায় দেয়, ওটা তো পরে দেখে নেব। তো সেদিন আমার কথাটা খুব মনে হয়েছিল যে তাহলে লড়াইটা চলতে পারে, তাহলে ডেমোক্রেসিতে ফোর্থ পিলারে কি ভূমিকা, সেটা নিশ্চয়ই সেই অফিসাররা এখন বুঝতে পারছেন, হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আর হুমকি তো অরিন্দমবাবু আমি প্রচুর পেয়েছি। তাই আমি যেমন কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেমন আমি শিক্ষার ক্ষেত্রে দায়িত্বহীন ভাষায় বলছি সরকার রেসপন্সিবল, তেমনি একইভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে দুর্নীতির রেসপন্সিবল হচ্ছে এখানকার আধিকারিকরা, এটা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা দীর্ঘদিন এখানে ক্ষমতা ছিলেন, দীর্ঘদিন আপনারা পরিচালনা করেছেন, হ্যাঁ চাকরি আপনাদের ক্ষেত্রে হয়েছে অনেক, এখনকার চাকরি, এবং আপনাকে বলি আপনি জানেন তো যে আমি এখন এটা তো কেন বলছি, মহাভারতে কৌরব বা পাণ্ডবের লড়াই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনেক বড় দুর্নীতির বড় ফাইল, কিন্তু
জাল মার্কশিট দিয়ে চাকরি, যে মার্কশিটের কোনো বৈধতা নেই, উঁচু উঁচু পদে, উঁচু উঁচু ইমারতে, উঁচু উঁচু জায়গায়, উঁচু উঁচু লোভে কাটলেট ললিপপ আর হচ্ছে লাল চায় কামড় দিয়েছে। এরা হচ্ছে শিক্ষার মানদণ্ড ঠিক করবে? এখন তো এটা একটা বড় বিষয়। গত কয়েক বছর ধরেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক বা আধিকারিক নিয়োগ হয়েছে তার মধ্যে প্রচুর ভুয়ো আছে, প্রচুর জাল শিক্ষক এবং আধিকারিক আছে বলে আমাদের কাছে খবর আসছে, এবং তার পেছনে অর্থর আদান প্রদান হয়েছে। 11 সালের পর থেকে কোনো অশিক্ষক কর্মচারী শিক্ষাকর্মীকেও নিয়োগ হয়নি। এই গোটাটা যা নিয়োগ হয়েছে হায়ার লেবারের নাম করে, সমস্তটা হচ্ছে শাসক দলের নেতা কর্মী অথবা তাদের আত্মীয় স্বজন এবং একটা টাকার বিনিময়ে এটা হয়েছে। ফলে একদিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ঘটছে, এই খবর আমাদের কাছে আসছে গত 10-11 বছর ধরে। পাশাপাশি আধিকারিকদের নিয়োগের ক্ষেত্রে একই জিনিস হয়েছে। একজন বড় আধিকারিক আছেন বিশ্ববিদ্যালয়ে, আমাদের যা শুনছি তার নাকি সেই পদে থাকার যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা মান নিয়েও প্রশ্ন উঠেছে বলে আমাদের কাছে খবর। আর আপনি যেটা বললেন মামলার বিষয়, মামলাতে আমরা নিশ্চিত যে মামলা যেদিকে যাচ্ছে তাতে কিন্তু এবার টান পড়বেই, মূল জায়গাতে টান পড়বে। যাদের কারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্থ, সেই অর্থ হচ্ছে অন্য জায়গায় দেওয়ার জন্য তারা প্রক্রিয়া শুরু করলেন এবং করলেন, তার টান হচ্ছে পড়বে। এবং এটা ভাবা যায় যে একজন কর্মচারী তাকে এই 5 মাস ধরে 4.5 মাস 5 মাস বোধহয় হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সে কে? পুলিশ তাকে অ্যাবসকন্ডেড, অথচ বর্তমানে আছে আমাদের কাছে খবর। তাই সে কোথা থেকে সে পাচ্ছে? যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার, আমরা বারবার কথা বলেছি, যারা দায়িত্বে আছেন তারা সেই দায়িত্বে থেকে কিভাবে তারা এই কাজ করবেন। আমরা বলেছি তাকে ছুটিতে পাঠান, ছুটিতে পাঠিয়েই তদন্তের কাজ হোক, না হলে এই তদন্তকে তিনি প্রভাবিত করতে পারবেন। কিন্তু এই কাজগুলো এখনো পর্যন্ত হচ্ছে না। আপনি 16ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ তখন ভরা বর্ষা হবে। আমি অনেয়ারই বলছি যে আমি তৃণমূল কংগ্রেস শাসক দলকে আগেও ইনভাইট করেছি এই পার্টিসিপেশনের জন্য, বর্ধমান বিশ্ব দুর্নীতির প্রশ্নে। তারা রাজি হননি, আসতে চাননি, আসেননি, কথা রাখেননি। আজও আমন্ত্রণ করছি, বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁচানোর জন্য শিক্ষার অধিকারের প্রশ্নে আপনাদের বড় ভূমিকা রয়েছে, আপনাদের আমন্ত্রণ রইল। আমার মতো ছোট্ট একজন সাংবাদিক, ছোট্ট একটা প্ল্যাটফর্মে thequery.com ওরা আমন্ত্রণ রইল। যাই হোক, যেটা বলছিলাম যে ওরা বলছিল গণতন্ত্রে ভোট পিলারের ভূমিকা কী আছে, কিছুই হবে না, ও ধামাচাপা পড়ে যাবে। আলটিমেট কোর্ট পর্যন্ত গেছে, এটা সবথেকে বড় পাওনা। না না, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা তো অবশ্যই গুরুত্ব। ওরা বলেছিল কিছু হবে না ব্যাপারটা। গোটা রাজ্যে শুধু নয়, মানে আপনি দেশে, যেটা আপনি প্রথম বললেন, প্র্যাকটিক্যালি এটাও দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দল আর কেন্দ্রের শাসক দলের এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির খুব তফাৎ নেই। সে মধ্যপ্রদেশে ব্যাপম বলুন, আমাদের রাজ্যে টেট এসএসসি বলুন, সে শুধু টেট এসএসসি কেন, সাধারণ বন সহায়কের যে নিয়োগ সেখানে যা হয়েছে, তার সাথে এই নেটের পরীক্ষা বলুন আর নিট ইউজি পিজি বলুন, মানে সামগ্রিকভাবে একটা দুর্নীতি। এবং গোটা দুর্নীতিটা যখন প্রকাশ্যে আনার ক্ষেত্রে অবশ্যই গোটা দেশের সংবাদ মাধ্যমে একটা বড় ভূমিকা আছে, এবং আমাদের শহরেও বিশ্ববিদ্যালয় সহ এই সমস্ত দুর্নীতিগুলো বার করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা তো আমাদের সংবাদ মাধ্যমের আছেই। আসলে শাসক দল সবটাকে দখল করতে চাইছে, রাজ্যের কেন্দ্রের শাসক দল গোটাকে দখল করতে চাইছে। সেই দখলদারির বাইরে অবশ্যই মাথা উঁচু করে সাধারণ মানুষ আছেন, সাংবাদিকরাও তার মধ্যে আছেন। আর আপনি যেটা বললেন, এটা আমরাও মানুষের কাছে আবেদন করব যে বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁচাও একটা কমিটি হয়েছে, আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করবো, রাজনীতির রং বাদ দিয়ে আপনিও আসুন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যা যা হয়েছে আপনি জানুন, তার পক্ষে আপনি আপনার যেটা বিবেক যেটা বলবে, আপনার মত যেটা বলবে, আপনি সেই কাজ করুন। এই চোরগুলোকে আমাদের ধরতেই হবে এবং তাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে টাকা তারা মেরেছে তা ফেরত দিতে হবে। এই কাজ আমাদের সামনে করতে হবে। ভাবুন, একটা ফিক্সড ডিপোজিট, সেটা কার্যত ভেঙে ফেলা হলো। যেটা বিশ্ববিদ্যালয়ের ওন প্রপার্টি, যেখানে হাত দেওয়া যায় না, সেখানে অধিকার নেই, সেটা কার্যত তছনছ করে দেওয়া হলো। জাস্টিস সিনহা সেটা তো মেনশন করেছে। তাহলে আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে এই কথাগুলো আপনার নিজেরও খারাপ লাগছে। আপনি নিজে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একজন পদে রয়েছেন, চাকরি করছেন, আপনারও বর্ধমান বিশ্ববিদ্যালয়, আমি পাস আউট, আমিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজ কলেজে পড়াশোনা করেছি। আমিও তো সাংবাদিক, আমারও খারাপ লাগছে। কিন্তু সাংবাদিকতার তাগিদে দুর্নীতির বিরুদ্ধে আপোষ নয়নডায়ন্ত করে না, সোজাভাবে কথা বলার চেষ্টা করছি। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শুধু তাই, আপনি সম্পত্তি বলুন, প্রপার্টি বলুন, বেশ কিছু মূল্যবান গাছ থেকে শুরু করে এগুলো চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। আরেকটা বিষয়ে বর্তমানে যিনি উপাচার্য আছেন তিনি বলেছিলেন ইউনিফর্ম করে দেবেন যারা আপার লেভেলে কাজ করবেন, বলছিলেন আপার যারা আছেন। আলটিমেট হয়নি এখন অব্দি সম্ভবত। তো
আপনাদের রণংদেহী মেজাজ আমরা বিভিন্ন সময় দেখেছি, পথে প্রান্তরে রাস্তাঘাটে দেখেছি অরিন্দমবাবু। তো আপনারাও কি অবশ্যই বিচার ব্যবস্থার প্রতি আপনি আশাবাদী তো বটেই বটে। আসলে আজকে আপনার সঙ্গে আমি কিন্তু খুব হালকা নোটেই কথা বলছি। আর হালকা নোটের কথা এই কারণে বলছি, যেহেতু আজ ওয়ান সাইড হচ্ছে, তৃণমূল কংগ্রেস থাকলে হয়তো বোথ সাইড গেমটা খুব ভালো হতো, লড়াইটা ভালো হতো, আর ডেসিবেলটা আমি বাড়াতে পারতাম, আপনিও বাড়াতে পারতেন। তো যাই হোক, তবু এই লড়াই চলতেই থাকবে, কেউ আসবে কেউ আসবে না, কেউ পছন্দ করে কেউ পছন্দ করবে না, কিন্তু বিষয় দুর্নীতি, এখানে কোনোভাবে আপোষ নয়, এই লড়াই চলতেই থাকবে। আপনাদের দায়িত্ব অনেক বেড়েছে এই ব্যাপারে, এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে। না, দায়িত্ব তো আমরা নিচ্ছি। আসলে মুশকিলটা কি জানেন, গত 7-8 মাস ধরে বিশ্ববিদ্যালয়ে ইসি মিটিং হচ্ছে না। একটা ক্লাবে ইসি মিটিং হয় প্রতি মাসে কি 2 মাসে একটা করে। সেখানে একটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গত 8 মাস একটা ইসি মিটিং হচ্ছে না। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব, নাটুকে দ্বন্দ্বে, ফলে গোটা বিশ্ববিদ্যালয় স্তব্ধ হয়ে যাওয়ার জায়গায় যাচ্ছে, এবং সেটাও সুপ্রিম কোর্টে তাই নিয়ে মামলা চলছে, এবং এটা ছেলে খেলার মতো ব্যাপার চলছে যে কি হবে বিশ্ববিদ্যালয়ে। এখন এই যে গোটা প্রক্রিয়াটা, এটা তো খুব মারাত্মক কথা আপনি যেটা বলছেন। এবং ইতিমধ্যেই বর্ধমান জেলা কোর্টেও একজন আইনজীবী তিনি বলেছেন, আমাদের কলকাতা হাইকোর্টেও এই কথা এসছে, এটা শুধুমাত্র 2 কোটি টাকার গল্প বোধহয় নয়, প্রায় 40 কোটি টাকা, টাকার পরিমাণটা প্রায় 40 কোটি টাকা। এবং অবাক হয়ে যাব আমরা যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফান্ড, সেই ফান্ডের টাকা ভেঙে কিভাবে হচ্ছে যে সেই টাকা মানে দিয়ে দেওয়া হয়েছে। 2 কোটি টাকা, প্রায় 2 কোটি টাকা প্রমাণিত। মাননীয় আদালতে, মহামান্য আদালতে যে সমস্ত আইনজীবীরা বলছেন তাদের কথায় 40 কোটি টাকা। এই টাকা যদি ফেরত আনতে হয়, তাহলে কিন্তু আরও জোরের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের তদন্তকে চালাতে হবে। অডিট চলছে, একটা আভ্যন্তরীণ তদন্ত চলছে, সেইটায় গতি বাড়াতে হবে। আমরা বলেছি সেটা গতি বাড়ানোর জন্য। আমরা জেনেছি যে মামলা চলছে, সেই মামলার কারণে বোধহয় ইডি, সিআইডি এরা হস্তক্ষেপ শুরু করেছে। ফলে এই হিসাব বার করতে হবে। আসলে গোটা বিশ্ববিদ্যালয়টা একটা মানে কোনো ম্যানেজমেন্টটা এত সমস্যা হয়ে গেছে, ম্যানেজমেন্টের সমস্যাটা একদম মূল জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, তারা এটাকে ধরতে পারছে না। ফলে এর পেছনে এটাকে ধরার জন্য আমাদের চাপ তৈরি করতে হবে। এই চাপ শুধু ছাত্র, কর্মচারী, মাস্টারমশাই তারা তো দেবেনি, কিন্তু এর পেছনে আমাদের শহরের মানুষ, বিশেষ করে আমি বলছি আমাদের শহরের মানুষ, রাজ্যের মানুষ তো বটেই, এই চাপ তৈরি করার ক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা গ্রহণ করবার জন্য আমরা অনুরোধ করব, যাতে এই চাপ আমরা তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের জিনিস, বর্ধমান শহর, বর্ধমান জেলার আমাদের গর্বের বিশ্ববিদ্যালয় এটা। তাকে যারা ধ্বংস করছে তাদের আমরা ধ্বংস করার চেষ্টা করব। এটা নিশ্চিতভাবেই আমাদের গোটা প্রক্রিয়ার মধ্যে এটা থাকবে। গোটা নির্বাচনের সময় এই সরকারকে একটা শব্দের সমর্থক বলা হচ্ছিল, সেটা বলছি না। আপনারা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, যারা অধ্যাপক আছেন বা বিভিন্ন স্তরে যারা আছেন, তারা যখন দুর্নীতি, তারা তো জানেন গোটা, তারা যখন বাড়ি ফিরে যান, আপনাদের ছেলেমেয়েরা প্রশ্ন করে তো যে কি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি শুনছি, তখন বাবা হিসাবে, ছেলে হিসাবে, শিক্ষক হিসাবে, ছাত্র হিসাবে অপরাধবোধ কাজ করে? লজ্জা লাগে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশুনো করেছি। আমরা যে সময় পড়তাম, আমরা অনেক সময় অনেক বিষয়ে আন্দোলন করতাম, আন্দোলন করে স্যারদেরকে অনেক সময় হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা ঘেরাও করেছি। ঘেরাও করার পরে সেই স্যাররা আবার আমাদের যা অনেক 2 ঘন্টা 3 ঘন্টা বসে আছি, টিফিন খেয়ে যায়, ঘেরাও চলবার পরে আমাদের টাকা দিত, আমরা খেতে যেতাম যে স্যার খেয়ে আসি। আমাদের সম্পর্কটা তো মাস্টারমশাইদের সাথে এরকমই ছিল। আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা বড় বড় অফিসার, ভাইস চ্যান্সেলর তো বটেই, তাছাড়াও যারা আছেন, আমরা সেই পদগুলোকে সম্মান করতাম। আজকের দিনে ছাত্রছাত্রীদের কাছে এই সম্মান থাকছে না। যখন দেখছে যে ছাত্রছাত্রী 8 মাস রেজাল্ট বেরোচ্ছে না, আর তারপরে সেই রেজাল্ট যখন চাইতে যাচ্ছে, ভিসি গেটে তালা দিয়ে সেই ছেলে মেয়েগুলোকে ওই কাঠের বাটাম দিয়ে মাল খাওয়ানোর ব্যবস্থা করছে, তখন সেই ছেলে মেয়েদের আর সেই মাস্টারমশাইদের উপরে সেই সম্মান তাদের থাকে না, সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই যে শিক্ষায় ধ্বংসের যে জায়গাটা আপনি প্রথমেই বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে, শুধু আমাদের রাজ্যের না, আমাদের দেশের, গোটা দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জায়গায় এনে দাঁড় করিয়েছে। ভাবা যায় যেভাবে নিটের কেলেঙ্কারি, যেভাবে নেটের কেলেঙ্কারি হচ্ছে, 30 লক্ষ, 40 লক্ষ, এমনকি 60 লক্ষ টাকার বিনিময়ে ডাক্তারি প্রশ্নপত্র চলে যাচ্ছে। কিন্তু আমাদের রাজ্য শিক্ষকতার ক্ষেত্রে আমরা দেখেছি 12 লক্ষ, 14 লক্ষ টাকায়। আপনি এতদূর যাচ্ছে কেন? এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী যেরকম হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়, তার সুপারিশে তো এখানে তো অনেক ঘটনা ঘটেছে, আপনি জানেন তো সেগুলো সব? জানি, মানে অনেক বড় ইতিহাস তো, বলছি মহাভারত ইতিহাস। এ তো আপনি যদি বলেন, আমি নাম করতে হবে নাম না, ভদ্রমহিলা উনি ওপেন একটা চ্যানেলে বলেছেন, আমি চ্যানেলটার নাম বলছি না, ওই তৃণমূলের প্রাক্তন মেয়র শোভনবাবু, তার সাথে যে ভদ্রমহিলা আছেন, কিনা আমি বলতে পারছি, যাই হোক, তিনি ওপেন চ্যানেলে বলেছেন 2টো বিশ্ববিদ্যালয়ের নাম করে যাদবপুর আর কলকাতা বাদ দিয়ে বাকি সব বিশ্ববিদ্যালয় শিক্ষা দপ্তরে টাকা পাঠায়। আমরা
নিমাইবাবু তখন ভিসি ছিলেন আমাদের, নিমাই সাহার কাছে আমরা সরাসরি বলেছিলাম যে আপনি তাহলে প্রকাশ্যে বিবৃতি দিন, বিবৃতি দিয়ে বলুন কি হয়েছে না হয়েছে। উনি কোনো সারা শব্দ দিলেন না। তাহলে তো আমাদের ধরে নিতে হবে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে টাকা যেত, সেই টাকা কোন ফান্ড থেকে যেত? এখন তো আমাদের এই যে 40 কোটি টাকার ঘোটালা, এই ঘোটালা মনে হচ্ছে যে এই ঘোটালার এই টাকা হচ্ছে যে ওখানে গেছে। এখন তো আমাদের মনে হচ্ছে, এবং এই প্রশ্ন আমাদের কাছে, এই কথা আমাদের কাছে এসছে যে মূল টাকা রয়ে গেছে, মনে করুন 1 কোটি টাকার ফিক্সড আছে কি 10 কোটি টাকা ফিক্সড আছে, তার যে ইন্টারেস্টটা হওয়ার কথা, যখন সেটা ফিক্সডটা ম্যাচিওর করেছে সেই ইন্টারেস্টের টাকাটা তুলে নিয়েছে, বাকি ফিক্স মূল যে টাকাটা সেই টাকাটা রেখে দিয়েছে। মানে হিসাবে জটিলতা আনবার জন্য যত কিছু করা যায় দুর্নীতিটাকে করার জন্য। ওই সন্ধ্যায় পনির পকোড়া আপনি খেয়েছেন নাকি? আপনাকে দেখেছে কোনোদিন তারা? না, যারা বেতাজ বাদশা দেখেনি তো? তো তারা সন্ধ্যার পরে পনির পকোড়া খেয়েছে, ললিপপ খেয়েছে, চিকেন কষা খেয়েছে, লাল চা খেয়েছে। তো এই টাকা থেকে খেয়েছে কি তারা বলতে পারবে। তাই বেতাজ বাদশাদের আমিও বলছি যে দেখা হবে কোর্টে। অনেক অনেক একটা ঘর তো ক্লাব ঘর হয়ে গেছিল, একজন আধিকারিকের ঘর বাস্তবিক পক্ষে বিশ্ববিদ্যালয়ে ক্লাব ঘর হয়ে গেছিল। সন্ধ্যের পরে বিকেল নামার মানে অন্ধকার সন্ধ্যা নামার সময় থেকে সেটা হচ্ছে যে তার ক্লাব ঘর। আমরা বলেছি, বর্তমান ভাইস চ্যান্সেলরকে আমরা বলেছি আমরা আশা করব যে আমরা বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত এগুলোকে কাটিয়ে উঠতে পারবো। এবং আমি আবার বলছি, বিশ্ববিদ্যালয়কে যারা ধ্বংস করবার চেষ্টা করছে তাদেরকে আমরা ধ্বংস করব। বর্ধমান বিশ্ববিদ্যালয়কে আমরা ধ্বংস করতে দেব না। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করছে রাজ্যের দেশের, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আপনাকে অভিনন্দন এবং আপনাকে শুভেচ্ছা। আর 16 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন, একটু প্রেশারটা ঠিক রাখবেন, কারণ হচ্ছে কী রায় দেয় দেখার আছে। তো ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আপনি বৃষ্টির মধ্যে এসছেন, আমাকে সময় দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, মানুষকে বলতে চেয়েছেন আপনি। তাই বেতাজ বাদশা যারা আছেন তারা দিন গুনতে থাকুন, ভাবি পাখি বাসা বুনতে থাকুন। আর দুর্নীতির চাদর উত্তর ফটকে যারা টাঙিয়েছেন সামিয়ানা, সেটা সূর্যের প্রখরতায় পুড়ে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ। আর রইল নয়ন রায়, তাকে যদি বুঝে নিতে চান চলে আসবেন, কোনো চাপ নেই। আমি কোর্টে ভরা এজলাসে জাস্টিস অমৃতা সিনহা যদি তথ্য চান আমি দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। এসেছি একদিন, যাবো একদিন। সংবাদ এবং সাংবাদিকতা করতে গেলে সোনো পাউডার লাগে, আর স্পট লাইট অ্যান্ড সাউন্ড, বড় বড় আলো লাগে না। আপনি কথাটা ঠিক বলছেন কিনা শুরুই করেছিলাম। ডেমোক্রেসিতে খুব গুরুত্বপূর্ণ সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের ভূমিকা, এটা আশা করি হাড়ে টের পাচ্ছেন বেতাজ বাদশা যারা পনির পকোড়া খেয়েছেন তারা বুঝতে পারছেন। দেখা হবে কোর্টে আপনাদের সঙ্গে। আমি তো ওপেন ফোরামই বলছি, অরিন্দম মল্লিক আমার সঙ্গে রয়েছে, বামপন্থী নেতা রয়েছে। ডানপন্থী এলে ভালো লাগতো, তাহলে লড়াইটা জমতো। আমিও ছাড়নেওয়ালা সাংবাদিক নই, এটুকু বলে রাখতে পারি, কারণ আমিও মানুষ, আপনিও মানুষ, শুধু পার্থক্য মেরুদণ্ডের। লড়াই হবে, দেখা হবে। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাকে যদি গালাগালি করতে চান করবেন। শিক্ষার অধিকারের প্রশ্নে, শিক্ষা যাতে ভুলুণ্ঠিত হয়েছে ফেরাবার তাগিদে আমার সঙ্গে এই মেহনতি শ্রমজীবী পরিবারের ছেলে মেয়েদের অভিভাবকদের চুক্তি হয়েছে, আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।